সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ। শুরুতেই জানিয়ে দেব রাজনীতির সর্বশেষ আপডেট খবর। স্মার্ট দেশ গড়ার সুযোগ চাইতে হাজির হয়েছি বললেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টেকসই উন্নয়ন, জীবনমান উন্নত করা, ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত স্মার্ট সোনার বাংলা গড়ে তোলার সুযোগ চাইতে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। তাই নৌকা মার্কায় ভোট চাই। বৃহস্পতিবার 4 জানুয়ারি সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এসব কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ ভাষণ দেন তিনি। আওয়ামী লীগ সভাপতি বলেন, উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, দারিদ্র্য হ্রাস, ভূমিহীন গৃহহীন পরিবারগুলোর ঘরবাড়ি ও জীবন জীবিকার স্থায়ী ব্যবস্থা করা, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা, আমাদের আজকের শিশু এবং তরুণদের সুশিক্ষিত করা, স্বাস্থ্যসেবা আরও উন্নত করা, 100 অর্থনৈতিক অঞ্চলে দেশ বিদেশে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা, প্রতি উপজেলায় কারিগরি ও কম্পিউটার ট্রেনিং যে সুযোগ সৃষ্টি করেছি তা সম্পূর্ণ করা, দক্ষ জনশক্তি রপ্তানির জন্য বিশ্বের বিভিন্ন দেশে নতুন কর্মক্ষেত্রে খুঁজে বের করা, গ্রামের মানুষের জন্য নাগরিক সুবিধা নিশ্চিত করা, রাস্তাঘাট উন্নতি করা, বিদ্যুৎ, সুপেয় পানি, স্যানিটেশন যে ব্যবস্থা নিয়েছি তা টেকসই করে সব মানুষের জীবনমান উন্নতি করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। আমাদের মূল্যবান ভোটে নির্বাচিত হয়ে আরেকবার সরকার গঠন করতে পারলে আমাদের গৃহীত কর্মসূচিগুলোকে বাস্তবায়ন করে আপনাদের জীবনমান আর উন্নত করে সুযোগ পাব। শেখ হাসিনা বলেন, নদী, খাল, পুকুর, জলাধার খনন, ব্যাপকভাবে রোপণ, বনায়ন সৃষ্টি, উপকূলীয় অঞ্চলে সবুজ বেষ্টনী তৈরি করে স্লাইকোন, জলোচ্ছ্বাস, বন্যা, নদী ভাঙনের হাত থেকে দেশের জনগণ জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে সুরক্ষার ব্যবস্থা করবে। সড়ক, রেল, নৌ, বিমানপথ সেবা উন্নত করে যোগাযোগ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করা হবে। তিনি বলেন, কৃষি যান্ত্রিকীকরণ, অধিক ফসল উৎপাদন, খাদ্য সংরক্ষণ, খাদ্য কৃষিপণ্য প্রক্রিয়াজাত করা, দেশের চাহিদা পূরণ করা, বিদেশি রপ্তানি উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কাজ অব্যাহত থাকবে। রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ করার লক্ষ্য, নতুন বাজার খুঁজে বের করা, উৎপাদন পণ্য উৎপাদনের বৃদ্ধি করা, সেক্ষেত্রে ডিজিটাল ডিভাইস, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত, ওষুধ, কুটির শিল্প, ক্ষুদ্র মাঝারি ও ভারী শিল্পে উৎপাদন, জাহাজ নির্মাণ, জাহাজ রিসাইক্লিং শিল্পে এই কারখানা গড়ে তোলার কাজ অব্যাহত থাকবে। ব্যাপক বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি হবে। আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, এই লক্ষ্য কৃষিপণ্য, স্বাস্থ্যবিজ্ঞান, প্রযুক্তিবিজ্ঞান, পরমাণু গবেষণা, অ্যারোস্পেস, এভিয়েশন গবেষণা, সমুদ্র গবেষণা, জলবায়ু পরিবর্তন গবেষণার জন্য ইনস্টিটিউট গবেষণার তৈরির কাজ সম্পূর্ণ করতে হবে। এবারে জানাবো, নৌকায় লাঙ্গল উঠেছে সেদিকে একটু খেয়াল রাখবেন বললেন শেখ হাসিনা। 7 তারিখে নির্বাচন বিএনপি ঠেকাতে পারবে না উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, সর্বস্তরের মানুষ ভোট দিয়ে প্রমাণ করবেন দেশ গণতন্ত্র বিদ্যমান রয়েছে। শেখ হাসিনা বলেন, নৌকা মার্কা সীমাবদ্ধ দেবে। অবশ্য এবার নৌকা লাঙ্গল উঠে পড়েছে, সেদিকেও একটি খেয়াল রাখতে হবে। সবাইকে সতর্ক থাকতে হবে যাতে বিএনপি মানুষের সম্পদ ধ্বংস করতে না পারে। বৃহস্পতিবার 4 জানুয়ারি বিকেলে 4টার দিকে নারায়ণগঞ্জ শহরে ইসলাহর এলাকায় শামসুন্নুস ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটের আগে শেষ নির্বাচনী জনসভা এটি তার। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন যাতে না হয় সে চক্রান্ত এখনও চলছে। নিজেরা জিততে পারবে না বলেই বিএনপি সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চায়। কিন্তু বাংলাদেশ মানুষের গণতন্ত্রে বিশ্বাসী। আমি আশা করব 7 তারিখ সবাই ভোট কেন্দ্রে যাবেন, নির্বাচনে শান্তিপূর্ণ রাখবেন, ভোট দিয়ে প্রমাণ করবেন যে দেশ গণতন্ত্র বিদ্যমান। বাংলাদেশ আর পিছাবে না জানিয়ে তিনি বলেন, আমাদের নিয়ে যতই ষড়যন্ত্র হোক, জনগণ আওয়ামী লীগের শক্তি, কারো দয়ার বাংলাদেশ চলে না। বিএনপি কোনো মনুষ্যত্ব নেই। মনুষ্যত্ব করে শেখ হাসিনা বলেন, বিএনপি নির্বাচনে আসেনি, সেটা তাদের বিষয়। ওদের কোনো মনুষ্যত্ব নেই। তারা মানুষের ভোটাধিকার প্রয়োগ বাধা দিতে চেষ্টা করবে, মানুষের সম্পদ নষ্ট করতে চেষ্টা করবে। কিন্তু খেয়াল রাখবেন সবাই, এসব যাতে কেউ করতে না পারে। এ সময় জাতীয় প্রার্থীর দিকে সতর্ক থাকতে পরামর্শ দেন তিনি। আওয়ামী লীগ ছাড়া এদেশে উন্নয়ন কেউ করতে পারবে না। নৌকা মার্কা সমৃদ্ধ দেবে। আমাদের সব প্রার্থীকে বিজয় করতে হবে। অবশ্যই এবার নৌকা লাঙ্গল উঠে পড়েছে, সেদিকেও একটি খেয়াল রাখবেন।
এবারে জানাবো ভোটের দিন চলতে পারবে না যেসব যানবাহন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট গ্রহণের দিন 7ই জানুয়ারি 4 ধরনের যানবাহন বন্ধ থাকবে বলে জানিয়েছেন মহানগর পুলিশ। বৃহস্পতিবার 4ই জানুয়ারির সন্ধ্যার পর তথ্য জানানো হয়। বলা হয় ভোটের দিন ট্যাক্সি, ক্যাব, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক চলাচল বন্ধ থাকবে। আর 3 দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল। ডিএমপির তথ্য অনুযায়ী আগামী 6ই জানুয়ারিতে মধ্যরাত থেকে 7ই জানুয়ারির মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক চলাচল বন্ধ থাকবে। আর মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে 5ই জানুয়ারির মধ্যরাত থেকে 8ই জানুয়ারির মধ্যরাত পর্যন্ত। এর আগে রোববার 31শে ডিসেম্বর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে একজন প্রজ্ঞাপন জারি করে কোনো যানবাহন চলাচল নিষেধাজ্ঞা শিথিল থাকবে তা জানানো হয়েছিল। এক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষণ, জরুরি সেবা কাজে নিরত যানবাহন এবং ওষুধ, স্বাস্থ্য, চিকিৎসা অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্য, সংবাদপত্র বহনকারী সব ধরনের যানবাহন। আত্মীয় স্বজনের জন্য বিমানবন্দরে যাওয়া, বিমানবন্দর হতে যাত্রী বা আত্মীয় স্বজন সহ নিজ বাসস্থান অথবা আত্মীয় স্বজনের বাসায় ফিরে যাওয়ার জন্য ব্যবহৃত যানবাহন, টিকিট বা অনুপ্রমাণ প্রমাণ প্রদর্শন এবং দূরপাল্লার যাত্রী বাহনকারী অথবা দূরপাল্লার যাত্রী হিসেবে স্থায়ী পর্যায়ে যাতায়াতের জন্য যে কোনো যানবাহন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী এজেন্টরা যথাযথ নিয়োগপত্র, পরিচয়পত্র থাকা সাপেক্ষে জন্য একটি গাড়ি, জিপ, কার, মাইক্রোবাস ইত্যাদি ছোট আকৃতির যানবাহন। রিটার্নিং কর্মকর্তারা অনুমোদন গাড়িতে স্টিকার প্রদর্শন সাপেক্ষে চলাচলের অনুমতি প্রদান। সাংবাদিক পর্যবেক্ষণ অথবা জরুরি কোনো কাজে ব্যবহৃত মোটরসাইকেল রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে চলাচল অনুমতি প্রদান। 6, নির্বাচন কমিশন অনুমোদন সাপেক্ষে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা বা কর্মচারী অথবা অন্য কোনো ব্যক্তির জন্য মোটরসাইকেল চলাচলের অনুমতি প্রদান। জাতীয় মহাসড়ক, বন্দর ছাড়াও আন্তজেলা বা মহানগর থেকে বের হওয়া বা প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক, প্রধান রাস্তায়, সংযোগ সড়ক বা এরকম সব রাস্তায় নিষেধাজ্ঞা শিথিল বিষয়ে প্রয়োজনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এবং স্থায়ী প্রয়োজনীয়তা বাস্তবার নিরিখে জেলা ম্যাজিস্ট্রেট কিছু যানবাহনের উপর নিষেধাজ্ঞা আরোপ অথবা শিথিল করার বিষয়ে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিতে পারবেন। সড়ক বিভাগের প্রজ্ঞাপন নিষেধাজ্ঞাভুক্ত যানবাহন চলাচল বন্ধ এবং শিথিলের বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট অথবা মহানগর পুলিশ কমিশনের ক্ষমতা দেওয়া হয়েছে। এর আগে গত 24শে ডিসেম্বর নির্বাচনী কমিশন এক বিজ্ঞপ্তিতে জানানো হয় 6 জানুয়ারিতে রাত 12টা থেকে 7ই জানুয়ারি দিবাগত রাত 12টা পর্যন্ত ট্যাক্সি, ক্যাব, পিকআপ, মাইক্রোবাস চলাচল নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া 5ই জানুয়ারি দিবাগত রাত 12টা থেকে 8টা জানুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। তবে আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এবং ওষুধ, স্বাস্থ্য, চিকিৎসা অনুরূপ কাজে ব্যবহৃত দ্রব্যমূল্য এবং সংবাদপত্র বহনকারী বাহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল থাকবে। বিএনপির ভোট বর্জনের ডাক কেউ সাড়া দেয়নি বললেন কামারুল ইসলাম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জমে উঠেছে শেষ মুহূর্তে প্রচার প্রচারণা, গণসংযোগ ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, করছেন উঠান বৈঠক, নানা ধরনের গণসংযোগ। বৃহস্পতিবার 4ই জানুয়ারি কেরানীগঞ্জের কোনোখোলা থেকে ঘাটার 4 পর্যন্ত বর্ণাঢ্য গণমিছিল নিয়ে নৌকার পক্ষে জনসংযোগ করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং ঢাকা 2 আসনের নৌকার কাণ্ডারি অ্যাডভোকেট কামরুল ইসলাম। মিছিলে পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে কামরুল ইসলাম বলেন, বিএনপির ভোট বর্জনের ডাকে কেউ সাড়া দেয়নি। জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে, বিএনপির সঙ্গে নেই। আগামী 7ই জানুয়ারি জনগণের স্থপূর্ণ অংশগ্রহণের ভোট উৎসব করতে চায় আওয়ামী লীগ। তিনি বলেন, এ অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে দাবি করেন সাবেক খাদ্যমন্ত্রী। বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে পদে পদে চেষ্টা করা হয়েছে, তবে তা সফল হয়নি। মানুষের ভোট দিয়ে মুখিয়ে আছে। 7ই জানুয়ারি আপনারা সবাই ভোট কেন্দ্রে আসবেন, অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবেন। বিকেল 4টায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে শতাধিক গাড়িবহর নিয়ে বর্ণাঢ্য গণমিছিল শুরু হয়। মিছিলটি কেরানীগঞ্জ, কোনখোলা, হরজতপুর, রোহিতপুর, কলাতালি নিহলে ঘাটারচর গিয়ে শেষ হয়। কেরানীগঞ্জ উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ আওয়ামী লীগ সহযোগী সংগঠন নেতাকর্মীদের গণমিছিলে অংশ নেন।
নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা জনসমর্থন হারিয়েছেন। সালমান এফ রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জমে উঠেছে শেষ মুহূর্তে প্রচারণা। গণসংযোগ ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, করছেন উঠান বৈঠক সহ নানা গণসংযোগ। বৃহস্পতিবার 4 জানুয়ারি নবীগঞ্জ উঠান বৈঠক করে ঢাকা 1 দোহার নবায়ন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রীর বেসরকারির শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সালমান এফ রহমান বলেন, জনগণের জন্য কাজ করেছেন প্রধানমন্ত্রী। এই অঞ্চলে বিদ্যুৎ সমস্যা সমাধানেও তিনি কাজ করেছেন। 5 বছরে দোহার নবাগঞ্জে উন্নয়ন বাবদ 1600 কোটি টাকা খরচ করা হয়েছে। তিনি বলেন, এই অঞ্চলে যে উন্নয়ন হয়েছে সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, সামনে আরও হবে। স্বাস্থ্যসেবাকেও ডিজিটাল করা হবে। কর্মসংস্থান, বিনোদন, পর্যটক এখন কাজ চলছে। নির্বাচিত হলে নদী ভাঙ্গন, প্রবাসী উন্নয়ন, ফিনান্সিয়ার উৎকৃষ্ট কাজ করব। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্পে বিনিয়োগ উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, পদে পদে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে, তবে তা সফল হয়নি, বরং তারা জনসমর্থন হারিয়েছে। 7 জানুয়ারি আপনারা সবাই ভোট কেন্দ্রে আসবেন, অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবেন। এবারে জানাবো, গণতন্ত্র রক্ষায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে, বললেন ওবায়দুল কাদের। নির্বাচন বানচালের বিএনপি কোনো চেষ্টাই সফল হবে না বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতি, সড়ক প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, খেলা শুরু হয়ে গেছে। নির্বাচন নিয়ে সারা দেশে চরম উত্তেজনা বিরাজ করছে। 7 তারিখে ফাইনাল খেলা, দেশবাসী ভোট দিতে মুখিয়ে আছে। বৃহস্পতিবার 4 জানুয়ারি দুপুর নারায়ণগঞ্জে ইজদাহর এলাকায় শামসুন্নহ ক্রীড়া কমপ্লেক্স মাঠে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় বক্তব্য করেন তিনি। কাদের বলেন, গণতন্ত্রকে বাঁচাতে হলে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আনতে হবে। দেশ গণতন্ত্রের চর্চা আওয়ামী লীগের আমলেই সবচেয়ে বেশি হয়েছে। গত 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকা দেশের যে অদ্ভুত উন্নয়ন হয়েছে, তারা ধারাবাহিকতা রক্ষার শেখ হাসিনা আবারও ক্ষমতা দরকার। বিএনপি আন্দোলন পুরোপুরি ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, সারা দেশের নির্বাচন নিয়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। খেলা শুরু হয়ে গেছে। 7 তারিখে ফাইনাল খেলা, কিন্তু সেই খেলায় বিএনপি নেই। সেতুমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে না এলেও ভোট তার প্রভাব পড়বে না। মানুষ তা ভোট দেওয়ার মুখেই আছে। তারা আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়। তারা তারেককে মতো খুনি দুর্নীতিবাজকে আর দেখতে চায় না। ভোট দিয়ে সবাইকে প্রমাণ করতে হবে লুটেরা বিএনপি কোনো স্থান নেই। সমাবেশ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে থেকেই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেন। এ সময় নানা স্লোগান মুখরিত হয়ে ওঠে সমাবেশ স্থল। নতুন কর্মসূচি দিল বিএনপি, ভোট বর্জন লক্ষ্য। শুক্রবার 5 জানুয়ারি সারা দেশে মিছিল করার ঘোষণা দিয়েছে বিএনপি সমমনা দলগুলো। বৃহস্পতিবার 4 জানুয়ারি বিএনপি সিনিয়রযোগ্য মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন। তিনি বলেন, ভোট বর্জনের লক্ষ্য শুক্রবার সারা দেশে মিছিল, গণসংযোগ, লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপি সমমনা দলগুলো। গত 28 অক্টোবর ঢাকায় বিএনপি মহাসমাবেশ কেন্দ্র করে নেতাকর্মীদের পুলিশ মধ্যে সংঘর্ষের পর থেকে বিভিন্ন ধাপে অবরোধ হরতাল পালন করেছে বিএনপি। গত 24 ডিসেম্বর থেকে গণসংযোগ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে আসছে দলটি। এবারে জানাবো, টাঙ্গাইলের গোপালপুর থানার ওসি প্রত্যাহার। টাঙ্গাইল গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জিয়াউর মোর্শেদকে প্রত্যাহার করে পুলিশ লাইসেন্স সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার 4 জানুয়ারি বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করার জন্য প্রত্যাহার করতে নির্বাচন কমিশন থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। এর আগে গত বুধবার 3 জানুয়ারি নির্বাচন কমিশনের উপসচিব চলতি দায়িত্ব মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্য গোপালপুর থানার ওসি মোহাম্মদ জিয়াউর মোর্শেদকে প্রত্যাহার করে সেখানে অন্য একজন কর্মকর্তাকে পদায়ন করার জন্য নির্দেশ দেওয়া হয়। টাঙ্গাইল 2 গোপালপুর ভূখণ্ড আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডা সম্প্রতি গোপালপুর থানা ওসি মোহাম্মদ জিয়াউর মোর্শেদের বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর লিখিত বিভিন্ন অভিযোগ দিয়েছিলেন। এবারে জানাবো,
বাংলাদেশের নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জাতিসংঘ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সহযোগী মুখপাত্র ফ্লোরেসিয়া সোতোনিয়ানুন। জাতিসংঘে আসা স্বচ্ছ সংগঠিত প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার 3 জানুয়ারি জাতিসংঘের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক সাংবাদিকদের প্রশ্ন করেন, বাংলাদেশের জাতীয় সংসদের 300টি আসনের জন্য 28টি রাজনৈতিক দলের 1970 জনের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরই মধ্যে 400 বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে পৌঁছেছেন। অথচ এমন অংশগ্রহণমূলক নির্বাচনে অংশ না নিয়ে প্রধান বিরোধী দল বিএনপি বরং বর্জন করেছে। এ ব্যাপারে জাতিসংঘ কোনো পর্যবেক্ষণ আছে কিনা তা জানতে চান ওই সাংবাদিক। জবাবে ফ্লোরেসিয়াং বলেন, না, নেই। আমরা শুধু প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের আশা স্বচ্ছ সংগঠন উপায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখনও পর্যন্ত এতটুকুই আমাদের বলার আছে। এদিকে নির্বাচন ঘিরে বিএনপি দেশের নৈরাজ্য সৃষ্টি করেছে অভিযোগ এনে জাতিসংঘ মহাসচিবের কাছে স্মারকলিপি দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। এছাড়াও জাতিসংঘে সদর দপ্তরের সামনে প্রতিবাদ সমাবেশও করেন তারা। তাদের অভিযোগ, দেশ যখন ভোটের উৎসব চলছে তখন বিএনপি জামায়াত গণতান্ত্রিক ধারাবাহিকতা নষ্ট করতে চাইছে। আগামী 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন ভোট নেওয়া হবে। এবারে জানাবো, গণ অধিকার পরিষদে ছাড়লেন রেজা কিবরিয়া। গণ অধিকার পরিষদের আহ্বায়ক সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন রেজা কিবরিয়া। বুধবার 3 জানুয়ারি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক নিজের অ্যাকাউন্টে এ তথ্য জানান তিনি। ফেসবুক শেয়ার করা রেজা কিবরিয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনাদের মাধ্যমে দেশবাসী সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আমি গণ অধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করছি। আমার পদত্যাগপত্র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ বরাবর জমা দিয়েছি। এছাড়া আমি গণ অধিকার পরিষদের দলীয় সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছি। দলের যোগ্য আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মুসিউজ্জামানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করছি। এতে আরও বলা হয়, আমাদের দলীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার জন্য আমি গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দর প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা। গত 2 বছর 2 মাস আপনাদের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। বিজ্ঞপ্তিতে রেজা কিবরিয়া বলেন, আপনারা জানেন যে 2018 সালের ডিসেম্বর মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ছেড়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দিই। 2021 সালের অক্টোবর থেকে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। রাজনীতিতে যোগ দেওয়ার পূর্বে আমি বিশ্বের বিভিন্ন দেশে সরকারি নীতি নিয়ে কাজ করি। এক পর্যায়ে আমার মনে হয় যে নিজ দেশের জনগণের জন্য কাজ করার সময় এসেছে। এ ধরনের সুযোগ হয়তো ভবিষ্যতেও নাও আসতে পারে। আমার বাবা শাহ এম.সি. কিবরিয়ার মতো আমি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। তিনি বলেন, বাংলাদেশের যারা গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠান কাজ করছে, আমি তাদের সঙ্গে কাজ করে যাব। আমি আমাদের তরুণ প্রজন্মকে নিয়ে অনেক আশাবাদী। আমি মনে করি তরুণরা বাংলাদেশের আপনার সম্ভাব্য সম্পর্কে ধীরে ধীরে সচেষ্ট হয়ে উঠছে। আমি দেশের মানুষ ও গণমাধ্যম যারা আমাকে বিগত মাসগুলোতে সাহস জুগিয়েছে ও সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানাতে চাই। আশা করি আগামী দিনগুলোতে আমরা দেশ মুক্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্য একযোগে করে যাব। এবারে জানাবো, ডেভিড বার্গম্যান সহ ইহুদি লবিস্ট নিয়োগ করেছে বিএনপি, বললেন তথ্যমন্ত্রী। বিএনপি দেশের বিরুদ্ধে প্রচারণায় ডেভিড বার্গম্যান সহ ইহুদি লবিস্টিক নিয়োগ করেছে বলে দাবি তথ্যমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদের। বৃহস্পতিবার 4 জানুয়ারি দুপুরে সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এমন দাবি করেন। মন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিহতের ঘোষণা দিয়ে বিএনপি কেবল জনগণের কাছে প্রত্যাখ্যানই হয়নি, তারা এখনও একটি জ্বালাইতে দলে পরিণত হয়েছে। তারা এখন ইহুদি লবিস্টিক নিয়োগে করে বিদেশি পত্রপত্রিকায় নিবন্ধিত লেখাচ্ছে। এতে করে কোনো লাভ হয়নি। এর আগে দেশের বিরুদ্ধে নিজের নামে নিবন্ধিত লিখেছিলেন খালেদা জিয়া। এটা নতুন কিছু না, বিএনপি সবই পারে। কংগ্রেসম্যানদের সই জাল করে বিবৃতিতে দিয়েছিল তারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি ভুয়া উপদেষ্টা নিয়ে এসেছিল বিএনপি, যিনি এখনও জেলখানায় আছেন। আবারও অমিত শাহর সঙ্গে কথা হয়েছে। অমিত শাহ ফোন করেছিল বলে তারা ভুয়া প্রচারেও নেমেছিল। তাদের নির্বাচন বিরোধী প্রচার আত্মসারশূন্য, জনগণের মধ্যেও এই অবদান নেই।
যোগ করে আওয়ামী লীগের যোগ্য সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেন, বিএনপি এখনও নির্বাচন প্রতিহত করে থেকে সরে এসে বর্জনের ডাক দিচ্ছে, অর্থাৎ বিএনপি পিছু করেছে। তিনি আরও বলেন, দেশ জুড়ে নির্বাচনী প্রচারণার জোয়ার বইছে। আজ নির্বাচনী প্রচারণার শেষ দিন। শুক্রবার সকাল 8টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা করা যাবে। একটি সুষ্ঠু, সুন্দর, উৎসবমুখর পরিবেশ নির্বাচনী হতে যাচ্ছে দাবি করে চট্টগ্রাম 7 রাঙ্গুনিয়া আসনের নৌকা প্রার্থী বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, সার্বভৌমত্ব দেশ ও আইএসি সহ আন্তর্জাতিক সম্প্রদায় এই নির্বাচন ব্যাপকভাবে গ্রহণ করেছে। তারা ইতিমধ্যে পর্যবেক্ষক পাঠিয়েছে। 2008 সালের নির্বাচনে যেভাবে আন্তর্জাতিক পর্যবেক্ষক এসেছিল, ঠিক একইভাবে এবার বিদেশ থেকে পর্যবেক্ষকরা এসেছেন। আল্লাহকে ভয় করলে ভোট কেন্দ্রে যাবেন না, চরমোনাই পীর। আল্লাহকে ভয় করলে ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, চরমোনাই পীর। বৃহস্পতিবার 4 জানুয়ারি দুপুরে পুরাণ বন্টন আইএবি মিলাতুল্লাহ সাংবাদিক সম্মেলনে তিনি এসব আহ্বান জানান। চরমোনাই পীর বলেন, নির্বাচন নিয়ে আমার সরকার বরাবর সতর্ক করছি, সব ধরনের চেষ্টাই করেছি যেন দেশ শান্ত পরিবেশ থাকে, কিন্তু আওয়ামী লীগ তা চায়নি। তিনি আরও বলেন, তারা আওয়ামী লীগ অনিয়মিত, দুর্নীতি চরম পর্যায়ে চলে গেছে। আমরা দেশবাসীকে বলবো, আপনারা আগামী নির্বাচন ভোট দেবেন না। সংবাদ সম্মেলনে রাজনৈতিক সংকট উত্তরণে 5 দাবি জানিয়ে ইসলামী আন্দোলন। 7 জানুয়ারি একতরফা প্রহসনে নির্বাচন বন্ধ করতে হবে। বিদ্যমান জাতীয় সংসদ ভেঙে দিতে হবে। নিবন্ধিত এবং আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় সরকার গঠন করতে হবে। বর্তমান নির্বাচন কমিশন ভেঙে দিতে হবে এবং জাতীয় সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও তফসিল ঘোষণা করতে হবে। রাজনৈতিক কারণে বিরোধী দলের কারাবন্দী সব নেতাকর্মীদের সঙ্গে মুক্তি দিতে হবে। তফসিল অনুযায়ী নির্বাচন প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয় 18 ডিসেম্বর। সেদিন থেকেই প্রচারণা নামেন প্রার্থীরা। 5 জানুয়ারি সকাল 8টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। ভোট গ্রহণ হবে 7 জানুয়ারি। যাচাই বাছাইয়ের আপিল নিষ্পত্তি শেষে ইসি জানায়, 28 রাজনৈতিক দলের মোট 1970 প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচন বন্ধে ষড়যন্ত্র করছে আগুন সহস্রী, বললেন রুহুল হক। দেশের আগুন সহস্রী আগামী 7 জানুয়ারি নির্বাচন বন্ধ করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা 3 আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক্তার আ.ফ.ম. রুহুল হক। বৃহস্পতিবার 4 জানুয়ারি নলহপ এ.এম.আর কলেজ মাঠে শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন নলত্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুল জামান খোকন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক্তার আ.ফ.ম. রুহুল হক বলেন, সাধারণ মানুষ তাদেরকে বিএনপি ঘৃণা করে প্রত্যাখ্যান করবে। এবার নির্বাচন খেটে খাওয়া মানুষ আবারও নৌকা প্রতীক ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যাকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। জনসভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তারালী ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান এনামুল ইসলাম ছোট, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মুজিবুর হক, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, আশা শুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সন্তোষনাথ ঘোষ সহ আওয়ামী লীগ ও তার সঙ্গে সংগঠনের নেতাকর্মীরা। নির্বাচনের নির্বিচ্ছিন্নতা টেলিযোগাযোগ সেবা দেওয়ার নির্দেশনা। নির্বাচনে চলাকালীন এবং নির্বাচনী পরবর্তী সময়ে টেলিযোগাযোগ নেটওয়ার্ক প্রশাসনকে নির্বিচ্ছিন্ন সেবা দিতে টেলিকম অপারেটরের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিআরসি। বৃহস্পতিবার 4 জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বিআরসি। এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন নির্বাচনী পরবর্তী সময় জরুরি সেবা হিসেবে টেলিযোগাযোগ সেবা নিশ্চিতকরণ, টেলিযোগাযোগ নেটওয়ার্ক সচল রাখার স্বার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের জন্য বিআরসি থেকে সংশ্লিষ্ট সব টেলিকম অপারেটর নির্দেশ দেওয়া হয়েছে। টেলিযোগাযোগ সেবা দেওয়ার ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার একটি অতি গুরুত্বপূর্ণ মাধ্যম, কিন্তু সরকারি সংশ্লিষ্ট সংস্থাসমূহের নানাবিধ উন্নয়ন কার্যক্রমের অংশ হিসাবে রাস্তা মেরামত সহ অন্যান্য কার্যক্রমে প্রায়ই ভুক্তভোগী অপটিক্যাল ফাইবার কেটে গিয়ে টেলিযোগাযোগ সেবা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। নির্বাচনী চলাকালীন অপটিক্যাল ফাইবার কেটে যাওয়ার কারণে জরুরি পরিবর্তন টেলিকম অপারেটরদের উল্লেখিত ফাইবার মেরামত করা কষ্টসাধ্য হয়ে পড়বে।
এই প্রেক্ষিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 2024 চলাকালীন নির্বাচন পরবর্তী সময়ে জরুরি সেবা হিসেবে টেলিযোগাযোগ সেবা নিশ্চিতকরণের লক্ষ্য রাস্তা খনন কার্যক্রম ভোগী অপটিক্যাল ফাইবার যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য এরই মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে স্থানীয় সরকার বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্থায়ী সরকার প্রকৌশলী অধিদপ্তর, এলজিডি সহ অধীনসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশ দেওয়ার জন্য বিআরসির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। দেশবাসীকে বিদ্যুৎ ব্যবহারে সচেতন হতে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, কেউ অযথা বিদ্যুৎ ব্যবহার করবেন না, এতে বিলও কম আসবে, বিদ্যুৎ সাশ্রয়ও হবে। বৃহস্পতিবার 4 জানুয়ারি বিকেলে নারায়ণগঞ্জ শহরে ইসদাউর এলাকায় শামসুন্নাহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত জনসভায় তিনি এ অনুরোধ জানান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগে শেষ নির্বাচনী জনসভায় এটি তার। প্রধানমন্ত্রী বলেন, বিএনপির আমলে মাত্র 28% মানুষ বিদ্যুৎ পেত। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম ঘরে ঘরে বিদ্যুৎ দেব, আমরা সেটা করেছি, কিন্তু আপনাদেরও সচেতন হতে হবে, বিদ্যুৎ উৎপাদনে অনেক খরচ হয়, আমরা ভর্তুকি দিচ্ছি। তিনি বলেন, 12 থেকে 13 টাকা জায়গায় মাত্র 5 থেকে 6 টাকা নিচ্ছি আপনাদের থেকেই। তাই আপনাদের কাছে অনুরোধ, অযথা বিদ্যুৎ ব্যবহার করবেন না, এতে আমাদের বিলও কম আসবে, বিদ্যুৎ সাশ্রয় হবে। এবার সবাই এদিকে দৃষ্টি দেবেন। 2001 থেকে 2006 পর্যন্ত ক্ষমতার দিকে বিএনপি দেশকে পিছিয়ে দিয়ে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 1996 সালে ক্ষমতায় আসার পর আমরা যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করেছিলাম 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি এসে উল্টো কমিয়ে দিয়েছিল। আমরা বেসরকারি খাতে বিদ্যুৎ দিয়েছিলাম যাতে মানুষ সেবা পায়। বিএনপি দুর্নীতি করে সব উজাড় করে বিদ্যুৎ খাম্বা দাঁড় করিয়েছিল। দিন যায় আর রাত মানুষের সামনে এগিয়ে যায় আর বিএনপির পিছনে যায়। খাদ্য উৎপাদন, শিক্ষার হার, চিকিৎসার হার, মানুষের ক্রয় ক্ষমতা সর্বক্ষেত্রেই বিএনপি দেশকে পিছিয়ে দেয়। বর্তমান মানুষের মাথাপিছু আয় সর্বোচ্চ। দিবাগত কোনো সরকার এতে বেশি মাথাপিছু আয় বাড়াতে পারেনি বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ। দাম বাড়ায় পেপসি 7 আপ বিক্রি বন্ধ। দাম বেড়ে যাওয়ার কারণে পেপসি 7 আপ সহ মার্কিন কোম্পানি পেপসিকোর কোনো পণ্য বিক্রি না করার ঘোষণা দিয়েছে ফ্রান্সের বহুজাতিক খুচরা পাইকারি চেইন শব্দ কারফেরের। বৃহস্পতিবার 4 জানুয়ারি এক প্রতিবেদন খবর জানিয়ে বার্তা সংস্থা রয়টার্স। ফরাসি বহুজাতিক এই কোম্পানির একজন মুখপাত্র বলেছেন, দোকানগুলো তাকে টানিয়ে দেওয়া হবে যে দাম অস্বাভাবিক বৃদ্ধির কারণে আমরা এখন আর পেপসিকোর পণ্য বিক্রি করছি না। তবে ক্যারিফোরের এমন পদক্ষেপ প্রক্রিয়ার এখনও কিছু যায়নি পেপসিকো কর্তৃপক্ষ। উল্লেখ্য, গত অক্টোবর পণ্যের দাম বাড়ানোর পরিকল্পনার কথা ঘোষণা দেয় পেপসিকো। একই সঙ্গে কোম্পানির লাভ বাড়ার পূর্বাভাস দেওয়া হয়। এদিকে কারফেরেন্স তাকে বর্তমান পেপসিকোর যেসব পণ্য রয়েছে সেগুলো সরিয়ে নেওয়া হবে কিনা তা স্পষ্ট নয়। স্থানীয় গণমাধ্যম চেইন শপটির মুখপাত্র জানিয়েছেন, এখানে পেপসিকোর পণ্য আরও বিক্রি হয় না, এমন বার্তা শুধু ফ্রান্সের দোকানগুলোতেই লেখা থাকবে। অবশেষে ভারতে পৌঁছেছে সেই বিমান। ফ্রান্সের ভাতৃ বিমানবন্দরে মানব পাচার সন্দেহ আটক রাখা যাত্রীবাহী এয়ারলাইন্স 340 বিমানটি অবশেষে ভারতে এসে পৌঁছেছে। মঙ্গলবার 26শে ডিসেম্বর ভোর 4টা বিমানটি মুম্বাই বিমানবন্দরে অবতরণ করেন। ফ্রান্সের ভাতৃ বিমানবন্দর থেকে স্থায়ী সময় দুপুর 2:30টা যাত্রীবাহী বিমান রওনা দেয়, খবর এনডিটিভির। ফ্রান্স কর্তৃপক্ষ জানিয়েছেন, ফ্রান্স থেকে 276 যাত্রী নিয়ে বিমানটি উড়াল দেয়। আর আশ্রয়ের জন্য আবেদন করার পর 5 শিশুসহ 25 যাত্রী ফ্রান্সেই থেকে গেছেন। এয়ারবাস 340 বিমানটি সংযুক্ত আরব আমিরাতে দুবাই থেকে নিরাকাও উদ্দেশ্যে রওনা দিয়েছিল। গত 21শে ডিসেম্বর জ্বালানি নেওয়ার জন্য বিমানটি ফ্রান্সের ভাতৃ বিমানবন্দরে অবতরণ করেন, কিন্তু এর পরপরই একটি অজ্ঞাত সূত্র থেকে বিমানবন্দরের কর্তৃপক্ষ সতর্ক করে বলা হয়, বিমানটিতে মানব পাচারের শিকার কেউ থাকতে পারে। এই খবর পাওয়ার পর্বেই যাত্রীসহ উড়োজাহাজটি বিমানবন্দরে আটকে দেয় ফ্রান্স কর্তৃপক্ষ। স্থায়ী প্রশাসকের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়,
দুদিন ধরে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করার পর রোববার 24শে ডিসেম্বর ফরাসি প্রসিকিউটর বিমানটিকে উড্ডয়নের অনুমতি দেয়। অবশ্য এতে কোনো গন্তব্যস্থলের নাম ছিল না। স্থানীয় বার অ্যাসোসিয়েশন প্রধান ফ্রান্সোয়া পুচিয়া এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, যাত্রীদের ভারত চলে যেতে পারেন, তবে ভারতীয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেনি। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, বিমানটিতে থাকা ভারতীয় যাত্রীরা সম্ভবত সংযুক্ত আরব আমিরাত শ্রমিক হিসেবে কাজ করতেন। যুক্তরাষ্ট্র কিংবা কানাডায় পাড়ি জমানোর স্বপ্ন নিয়ে তারা নিরাকায় উদ্দেশ্য যাত্রী করেন। ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর। ফ্রান্সে শিগগিরই চালু হতে যাচ্ছে পাসপোর্ট সেবা কার্যক্রম। জাতীয় প্রবাস দিবস অনুষ্ঠানে সুখবর জানিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। এতে উৎসাহিত প্রবাসী বাংলাদেশিরা এতদিন ভোটাধিকার প্রয়োগসহ ফ্রান্স থেকে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটের দাবি জানানো তারা। নতুন বছরের শুরুতে খুশির জোয়ারে ভাসছেন ফ্রান্স বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা, কারণ শীঘ্রই দেশটি চালু হতে যাচ্ছে পাসপোর্ট কার্যক্রম। ভারতীয় প্রবাসী দিবস উপলক্ষে মঙ্গলবার 2 জানুয়ারি আয়োজিত অনুষ্ঠানে সুখবর দিয়ে প্রবাসী স্কিমের বিষয়ে সবাইকে আশ্বস্ত করে রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। বাংলাদেশ দূতাবাস অনুষ্ঠানে অংশ নিয়ে বিগত দিনে সরকারের নেওয়া নানা উদ্যোগের প্রশংসা করে প্রবাসী বাংলাদেশিরা। একই সঙ্গে ভোটাধিকার প্রয়োগ, ফ্রান্স থেকে বাংলাদেশে বিমানের সরাসরি ফ্লাইট চালুর দাবি জানান তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স বাংলাদেশি কমিউনিটির বাংলাদেশি রাজনৈতিক, সামাজিক, সামাজিক নেতারা। কুয়েতে মোবাইল ব্যবসায় আধিপত্য প্রবাসী বাংলাদেশিদের। কুয়েত শহর কিংবা গ্রাম, এমনকি বাণিজ্য এলাকা থেকে শুরু করে মরুভূমির প্রত্যন্ত অঞ্চলে মোবাইল ব্যবসা আধিপত্য প্রবাসী বাংলাদেশিদের। ভারত মিশর নাগরিকদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন নতুন কৌশল অবলম্বন করেছে বাংলাদেশিরা। এখন বাংলাদেশের অনুসরণ করছে অন্য দেশ প্রবাসী ব্যবসায়ীরা। কুয়েত বিভিন্ন দেশের প্রবাসী অধ্যুষিত এলাকাসহ ওয়াফরা থেকে আবদালাদি বিভিন্ন মার্কেট রয়েছে অসংখ্য মোবাইলের দোকান। এসব দোকানের মালিক একসময় বেশিরভাগই ছিল মিশর, ভারত, পাকিস্তান প্রবাসীর দখলে। দীর্ঘদিন ধরে একই সেক্টর বাংলাদেশি কর্মকর্তা ছিলেন। কম পুঁজিতে সহজেই ব্যবসা করার সুবিধা থাকায় সেখানে থেকে দক্ষতা অর্জন করে বেশ কয়েক বছর থেকে মোবাইল ব্যবসায় ঝুঁকেছেন বাংলাদেশিরা। কুয়েত সিটি, ফরআওয়ানসিয়া, জিলিফ, জাররা, সালমিয়া, খায়তান সহ দেশটির বিভিন্ন শহরে মোবাইল দোকান নজর রাখলেও প্রবাসী বাংলাদেশের সংখ্যা চোখে পড়ার মতো। বর্তমান এই ব্যবসা তাদের প্রথম প্রতিদ্বন্দ্বী ভারত, মিশরের নাগরিকরা। তাদের সঙ্গে ব্যবসায় টিকে থাকতে বাংলাদেশিরাও বিভিন্ন কৌশল অবলম্বন করেন, যা এখনও অন্য দেশ ব্যবসায়ীরা অনুসরণ করছে বলে জানান দেশটিতে থাকা মোবাইল ব্যবসায় জড়িত প্রবাসী বাংলাদেশিরা। জিলিপ মোহাম্মদ মোবাইল মার্কেট তরুণী ব্যবসায়ী ফরহাদ হোসেন সময় সংবাদকে জানান, কুয়েতে এসে তিনি প্রথমে অনেক কষ্ট করেছেন, বিভিন্ন স্থানে কাজ করেছেন। একসময় একটি মোবাইল দোকানে পার্ট টাইম কাজ সুযোগ পান। সেই মোবাইলের দোকানে তিনি 3 বছর কাজ করেন। 2012 সাল থেকে নিজের মোবাইল দোকান দিয়েছিলেন। তিনি বলেন, ভারত মিশরের নাগরিকদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকাতে নতুন নতুন কৌশল অবলম্বন করেছেন। এখন বাংলাদেশের অনুসরণ করছে অন্য দেশ প্রবাসী ব্যবসায়ীরা। এই মার্কেটে আরেক ব্যবসায়ী আরিফুল ইসলাম একটি মানি এক্সচেঞ্জ কোম্পানিতে দীর্ঘদিন কাজ করেছেন। পরে নিজেই কুয়েত সহযোগিতা নিয়ে বাংলাদেশ মোবাইল ব্যবসায়ী প্রবেশ করেন। তিনি বলেন, পুঁজি আর ভালো নাগরিক সহযোগিতা পেলে কুয়েতে যে কোনো ব্যবসায় সফল হওয়া সম্ভব। তবে মোবাইল ব্যবসা কুয়েত আধিপত্য ধরে রাখতে টেকনিক্যাল কাজেও আরও জনশক্তি প্রয়োজন। জাতিসংঘ বিএনপির বিরুদ্ধে অভিযোগ। নির্বাচন ঘিরে বিএনপি দেশ নৈরাজ্য সৃষ্টি করেছে অভিযোগ এনে জাতিসংঘ মহাসচিবের কারণ স্মারকলিপি দিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা। এছাড়া জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রতিবাদ সমাবেশও করেন তারা। বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে বিএনপি। এই আন্দোলনের নামে দলটি তাদের মিত্র জামায়াত ঢাকাসহ সারা দেশে বাস, ট্রেন অগ্নিসংযোগ চালিয়ে হত্যা করেছেন দাবি আওয়ামী লীগের।
এবার যুক্তরাষ্ট্র প্রবাসীরা জাতিসংঘ মহাসচিবের কাছে বিএনপি জামায়াত নাশকতা প্রতিবাদে স্মারকলিপি দিয়েছেন। তাদের অভিযোগ, দেশে যখন ভোটের উৎসব চলছে তখন বিএনপি জামায়াত গণতান্ত্রিক ধারাবাহিকতা নষ্ট করতে চাইছে। স্থানীয় বুধবার ৩০ জানুয়ারি বাংলাদেশি ডায়াসপোরা ইউএনএস সংগঠনের উদ্দেশ্যে নিউ ইয়র্ক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, দেশব্যাপী বিএনপি জামায়াত সহস্রী কর্মকাণ্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ। তাদের নাশকতা থেকে রেহাই পাচ্ছে না নারী, শিশু, কেউ। তারা আন্দোলনের নামে মানুষের জানমালের ক্ষতি সাধারণকারীদের বিরুদ্ধে মার্কিন সরকারের ভিসানীতি প্রয়োগ, বাইডেনের প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। প্রতিবাদ সমাবেশ চলাকালে সভাস্থলে উপস্থিত হন জাতিসংঘের রাজনৈতিক সম্পর্কিত বিভাগের কর্মকর্তা আদিত্য অধিকারী। তার সঙ্গে স্মারকলিপি তুলে দিতে জাতিসংঘের প্রতিনিধি জানান তিনি দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করবেন। জামিন না দেওয়ায় বিচারককে মারধর, ভিডিও ভাইরাল। জামিন না দেওয়ায় ইজলাসে ঢুকে বিচারককে মারধর করেছেন এক আসামি। এতে আহত হয়েছেন ওই বিচারক। এছাড়াও সেখানে থাকা অন্য কর্মকর্তা আহত হয়েছেন, যাকে হাসপাতালে নিতে হয়েছে। এদিকে এ ঘটনায় ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গার্ডিয়ান, এনবিসি, নিউ ইয়র্ক পোস্ট সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বুধবার ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্র লাস ভেগাসে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, এক ব্যক্তিকে শারীরিকভাবে আঘাত করার অপরাধে ডিউরবো রেডেন নামে ৩০ বছর বয়সী ওই আসামিকে একটি আদালতে তোলা হয়েছিল। এ সময় আদালতের নারী বিচারক জানান, রেডেনের বিরুদ্ধে আগেও এ ধরনের অভিযোগ থাকায় তাকে আর জামিন দেওয়া হবে না। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জামিন দেওয়া হবে না বলার পরপরই আসামি লাফ দিয়ে এজলাসে ঢুকে ওই বিচারককে মারধর করতে থাকেন। এ সময় সেখানে উপস্থিত অন্যান্য রেডেনকে থামানোর জন্য এগিয়ে আসেন, কিন্তু তারপরেও সেই বিচারককে মারধর করতে থাকে। এ ঘটনার পর দিউরা রেডেনকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে স্বাক্ষরিত ব্যক্তিদের উপর হামলাসহ অপরাধমূলক বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। প্রেমিককে ধরিয়ে দিয়ে প্রেমিকার পকেট গেল কোটি টাকা। প্রেম ভাঙলে মন খারাপ হয়, কেউ ভোগেন হতাশায়। অনেক আবার তখনই নতুন সম্পর্কে কথা ভাবেন, আবার কেউ মন খারাপ নিজেই কাটিয়ে দীর্ঘ সময়। তবে আবার ভিন্ন এক ঘটনা। প্রেমিকের মন ভাঙ্গায় অন্যরকম প্রতিশোধ নিয়েছেন এক তরুণী। বলা ভালো, ওই তরুণী যা করেছেন তা সিনেমাকেও গল্পকেও হার মানাতে পারবেন। বলছি মার্কিন মুলুকের বাসিন্দা আভা লুইস সম্পর্কে। তিনি পেশায় একজন মডেল, সেই সুবাদে সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়। জীবনে কি ঘটেছে নিয়মিত সেই আপডেটেও জানতে থাকেন। কয়েক মাস আগে এমনই এক ভিডিওতে নিজেকে সম্পূর্ণ ভাঙ্গার কথা জানান আভা। এরপরেই প্রতিশোধ নিতে তিনি ঠিক কী করেছেন সেই কথাও ভিডিওতে বলেন। আসলেন সম্পর্কে থাকাকালীন প্রেমিকদের জীবন খুঁটিনাটি প্রায় সবই জানতেন আভা। এমনকি তিনি কত টাকার ট্যাক্স ফাঁকি দিচ্ছেন সেবই আবার অজানা ছিল না। এদিকে মার্কিন মূল্যকে বরাবর কর ফাঁকি দেওয়ার মতো অপরাধকে বেশ গুরুত্বপূর্ণ দেওয়া হয়। ধরা পড়লেই মোটা টাকা জরিমানা, কারাবাস পর্যন্ত হতে পারে। শুধু তাই নয়, কেউ কর ফাঁকি দিয়েছে সে তথ্য যদি অন্য কেউ আয়কর অফিসে জানান, তাহলে সেই ব্যক্তিকে মোটা টাকা পুরস্কার দেওয়া হয়। এই ব্যবস্থার সুযোগ নেন আভা। একে তো প্রেমিক দীর্ঘদিন পাত্তা দিচ্ছিলেন না বলে বেজায় চড়েছিলেন। তারপর আবিষ্কার করেন প্রেমিক অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক জড়িয়েছেন। এরপরেই অবশ্য সম্পর্কে থেকে বেরিয়ে আসেন আভা, কিন্তু এতেও তার রাগ কমেনি। তাই সম্পর্কে ভাঙার কয়েকদিনের মধ্যেই সোজা হাজির হন আয়কর অফিসে। প্রাক্তন প্রেমিককে কর ফাঁকি যাবতীয় তথ্য সেখানে জমা দেন। সেসব থেকে তদন্তে নামে সংশ্লিষ্ট দপ্তরের আফসাররা। দেখা যায় আভা এই অভিযোগ করেছেন, তার সবটাই সত্য। তখনই তার প্রাক্তন প্রেমিকা ওই যুবককে আটক করে পুলিশ। এদিকে নিয়ম মতো কর ফাঁকি তথ্য জমা দেওয়ার পুরস্কার হিসেবে আভাকে $1 লাখ, বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,10,00,000 টাকা
দেওয়া হয় বলে জানা গেছে। এ ঘটনায় সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন আভা। সেই সঙ্গে জানিয়েছেন তার প্রাক্তন প্রেমিকা যখন শান্তিভোগ করবে তখনই তাকে ধরিয়ে দেওয়ার পুরস্কার টাকা তিনি আনন্দ করবেন। ট্রাম্প ক্লিনটন সহ যৌন অপরাধী এপস্টিনের সঙ্গে নাম জড়ালো যাদের। প্রয়াত মার্কিন ধোঁকেবর যৌন অপরাধের জেফ্রি স্টেন সঙ্গে ওভারল্যাপ ছিল। বিশ্বজুড়ে সুপরিচিত এমন বেশ কয়েকজন ব্যক্তির নাম প্রকাশ এসেছে। সংরক্ষণ একটি মামলা নথি থেকে জানা গেছে এই তালিকায় আছেন সাবেক দুই মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটিশ প্রিন্স এডিন সহ অনেকে। ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে মূলত জেফ্রি এপস্টিনের যৌন নির্যাতনের শিকার ভার্জিনিয়া জেফ্রি এবং এপস্টিন সহযোগী কেসলাইন ম্যাক্সওয়েলের মধ্যে একটি মানহানি ক্ষতিপূরণ মামলা সমঝোতার অংশ হিসাবে ওই মামলায় নথি থেকে এসব নাম প্রকাশ হচ্ছে। জেফ্রি এপস্টিন সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত এমন অত্যন্ত 150 জনের নাম রয়েছে এই নথিতে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন সহ ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটিশ রাজ পরিবার থেকে বিতাড়িত প্রিন্স অ্যাডো। মূলত এপস্টেইন সঙ্গে সম্পর্কিত রাখার অভিযোগেই প্রিন্স অ্যাডোকে রাজ পরিবার থেকে বের করা হয়েছিল। তালিকায় বিল ক্লিনটন, ডোনাল্ড ট্রাম্প নাম থাকলেও তার কোনো ধরনের অপরাধ বা ভুল করেছেন এমন কিছু উল্লেখ নেই নথিতে। তারকা রাজনীতিবিদ ধোলকনসহ সমাজের বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তিদের সঙ্গে অবকাঠামো ছিল এপস্টেইন। এক কিশোরীকে যৌনতার জন্য অর্থ দেওয়ার অভিযোগে 2005 সালে তাকে প্রথমবার গ্রেপ্তার করা হয়। এরপর 2008 সালে একই ধরনের আরেক অভিযোগ এপস্টেইনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। 2019 সালে জেফ্রি স্টেন বিরুদ্ধে নারী পাচারের অভিযোগে অ্যানিন ম্যাকহার্টেনের ফেডারেল কৌঁসুলিরা সেই মামলায় শুনানির সময় তিনি কারাগারে আত্মহত্যা করেন। যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি মহড়া উত্তেজনা তুঙ্গে। দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্সের সঙ্গে যৌথ সামুদ্রিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে এই অঞ্চল মহড়া চালিয়েছে চীন নৌবাহিনী। এতে আরেক অঞ্চলে উত্তেজনা চরম পৌঁছেছে। বৃহস্পতিবার 4 জানুয়ারি এক প্রতিবেদনে ব্লুমবার্গ জানিয়েছেন বুধবার 3 জানুয়ারি ফিলিপিন্স এবং মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ চীন সাগরে তাদের সামুদ্রিক মহড়া শুরু করেছে। 2 মাসেরই কম সময় নিয়ে দ্বিতীয় মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র ফিলিপিন্স। মহড়ায় ফিলিপিন্স 4টি নৌযান, একটি মাল্টিরোল একটি মাল্টিরোল হেলিকপ্টার এবং একটি সাবমেরিন বিধ্বস্ত হেলিকপ্টার মোতায়েন করেছে। আরও এই মহড়ায় যুক্তরাষ্ট্রের একটি বিমান, নুনতরী একটি ক্রুজার, 2টি বিধ্বস্ত যুদ্ধজাহাজ, একাধিক যুদ্ধবিমান অংশ নিয়েছে। অন্যদিকে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট জানিয়েছে চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা, সামুদ্রিক অধিকার এবং স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করার লক্ষ্যে বুধ ও বৃহস্পতিবার তাদের নিয়মিত মহড়া চালানো হয়েছে। পিএলএ আরও বলেছে তাদের বাহিনী কঠোর সতর্কতায় হাই অ্যালার্ট আছে। এছাড়াও দক্ষিণ চীন সাগরে হওয়া যে কোনো সাময়িক হামলা প্রতিশোধের জন্য সম্পূর্ণভাবে সতর্ক এবং প্রস্তুত আছে তারা। তবে এই মহড়া কোথায় এবং এতে কী ধরনের বিমান ও জাহাজ ব্যবহার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য যায়নি পিএলএ। সম্প্রতি চীন ফিলিপিন্সের মধ্যে সামুদ্রিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত মাসে সতর্ক করে বলেন, বেইজিং এবং ম্যানিলার মধ্যে সম্পর্ক গুরুতর সমস্যার মুখোমুখি হচ্ছে। উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরের 90% এলাকার মালিকানা দাবি করে আসছে চীন। যদিও 2016 সালেই আন্তর্জাতিক একটি ট্রাইব্যুনাল চীনের এমন দাবি অবৈধ বলে রায় দিয়েছে। তবে এই রায় মানতে অস্বীকার জানিয়েছে বেইজিং, বরং গেল
কয়েক বছর বিতর্কিত অঞ্চলগুলোতে চীন তৎপরতা চালিয়েছে। বিস্ময়কর উত্থানের পর হঠাৎ কেন নিম্নমুখী চীন অর্থনীতি? দীর্ঘ দিন পর গ্যালোকলে পড়েছে চীনের অর্থনীতি। এই অবস্থায় বেজিং চলতি দশকের মধ্যে বিশ্বের শীর্ষে অর্থনীতির দেশ হতে পারছে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। খোদ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এক বিবৃতিতে অর্থনৈতিক অগ্রগতির ধীর গতির কথা স্বীকার করেছেন। শুধু তাই নয়, দেশ বেকারত্বের হার বেড়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। চলতি দশক শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ হয়ে উঠবে চীন। গেল বছর এমনটাই দাবি করে আসছিল দেশটির শীর্ষ কর্মকর্তারা। এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসতে শুরু করে চীনের অর্থনৈতিক মন্দর গতির খবর। দেশটির জিডিপি কমতে শুরু করেছে বলেও দাবি করতে থাকেন অনেকে। তবে প্রথম থেকেই এ বিষয়ে একদম মুখ বন্ধ করেছিল চীন কর্তৃপক্ষ। তবে এবার সে নীরবতা ভেঙেছে বেজিংয়ের। দীর্ঘদিন সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। সম্প্রতি এক বিবৃতিতে দেশটির অর্থনৈতিক অগ্রগতির ধীরগতির কথা স্বীকার করে তিনি এমন সময় দেশটিতে বেকারত্বের হার বেড়ে যাওয়ার কথাও জানান তিনি। এরই মধ্যে দিয়ে 2013 সালের পর এই প্রথম বেজিং অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা স্বীকার করল। বিশ্লেষকের ধারণা 2040 এর দশকের চীনের জিডিপি মার্কিন জিডিপিকে ছাড়িয়ে যেতে পারে। তবে সেটা ঘটলেও চীন খুব বেশি এগিয়ে যেতে পারবে না, এমনকি বেশি দিন তারা শীর্ষ স্থানে থাকতে পারবে না। অথচ মহামারী তাদের ধারণা ছিল চীন 2030 এর দশকের শুরুতেই যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে। বিশ্লেষকরা বলেছেন চীনের অর্থনীতি মন্দর গতি অনেক গভীর হচ্ছে। 2024 সালে সংকট আর গভীর হবে বলে আশঙ্কা করেছেন তারা। আর এজন্যই নিম্নমুখ জনসংখ্যা চাহিদা কমে যায়, তরুণদের মধ্যে বেকারত্ব অবসান, ব্যাপক ব্যাংক খাতের ধ্বংসকে দায়ী করা হচ্ছে। এ অবস্থায় খুব শীঘ্রই চীন বিশ্বের শীর্ষ অর্থনৈতিক দেশ হতে পারবেন বলেই মনে করছেন অর্থনৈতিক অনেক বিশ্লেষক। যেভাবে টেসলাকে হাঁটিয়ে বৈদ্যুতিক গাড়ির রাজা চীনের বিইউআইডি। সদ্য শেষ হওয়ার বছরের শেষ নাগাদ প্রথমবারের মতো মার্কিন গাড়ি নির্মাতা কোম্পানি টেসলাকে অতিক্রম করে বিশ্বের শীর্ষ বৈদ্যুতিক যান বা ইভি বিক্রেতার পরিণত হয় চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওআইডি। 2023 সালের শেষ প্রান্তিকে বিশ্বের টেসলার বেশ থেকে বেশি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করতে সমর্থন দেওয়া হয় বিওয়াইডিকে। প্রশ্ন হচ্ছে, অপেক্ষিত স্বল্প পরিচিতি এই চীন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান কীভাবে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের ফ্ল্যাগশিপ কোম্পানি হিসেবে পরিচিত টেসলার অতিক্রম করে নাম্বার 1 ইভি মেকারের তকমা অর্জন করতে সক্ষম হলো। চীনের বাণিজ্যিক মেগা সিটি শেনজেনে 1995 সালে পথ চলা শুরু হওয়ার বিওয়াইডির প্রচারমুখ এক প্রকৌশলী ওয়াং চুনফুর হাত ধরে ব্যক্তির ব্যবসায়ী জীবন লো প্রোফাইল বজায় রাখার এমনই উদ্যানের নেতৃত্বে এখনও পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটি। মজার ব্যাপার হলো, কোম্পানির নাম বিওয়াইডি হলেও ওই নামের নাকি কোনো বিশ্বের অর্থই নেই। এ ধরনের নামকরণের ব্যাপারে কোম্পানি প্রতিষ্ঠান ওয়াং এ ধরনের অদ্ভুত নাম বেছে নেওয়ার কারণ হিসেবে বললেন তিনি, চেয়েছিলেন অন্যান্য স্মার্ট আপের মধ্যে তার কোম্পানির নামকে আলাদাভাবে পরিচালিত করা হবে। বর্তমান এই অর্থনৈতিক শিরোনামের কোম্পানিটি পরিণত হয়েছে চীনের শীর্ষ বৈদ্যুতিক যান বা ইভি নির্মাতা, যা ইউরোপেও, দক্ষিণ আমেরিকা, পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্ব বৈদ্যুতিক ট্যাক্স বাস অন্যান্য যানবাহন রপ্তানি চলছে। কোম্পানিটি টেসলার মতো শুধু সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়িটি বিক্রি করে না, একই সঙ্গে জ্বালানি সাশ্রয়ী প্লাগ ইন হাইব্রিড বা মিশ্র বৈদ্যুতিক গাড়ি তৈরি করে। বৈদ্যুতিক বাজারগুলোর মধ্যে ইসরায়েল ও থাইল্যান্ড বৈদ্যুতিক গাড়ির বাজারের বর্তমান শীর্ষে অবস্থান করেছে বিওয়াইডি।
বিওআইডির সবচেয়ে জনপ্রিয় মডেলের গাড়ির মধ্যে রয়েছে কিন সং মডেলের গাড়িগুলো। এরই মধ্যে কিন মডেলের গাড়িগুলো সম্পূর্ণ বৈদ্যুতিক প্লাগ ইন হাইব্রিড এই দুই মডেলে পাওয়া যায়। অন্যান্য প্রযুক্তি পণ্যের মতোই পশ্চিমা প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর তুলনায় বিওআইডির তৈরি করা গাড়িগুলো অনেকটাই সস্তা। বিশেষ করে টেসলার তুলনা বিওআইডির গাড়ি অনেক সাশ্রয়ী। পাশাপাশি দামে সস্তা হওয়ার কারণে মধ্যবিত্তরা সহজেই গাড়িগুলো কিনতে সক্ষম হন। ফলে বিভ্যস্ত গ্রাহক শ্রেণীতে কাছে রয়েছে এই আকর্ষণ। যেমন চীনে বিওআইডির গাড়িগুলোতে দাম শুরু মাত্র $10,000 থেকে, অথচ টেসলার সবচেয়ে সস্তা গাড়িগুলোর দামও শুরু হয় $32,000 থেকে। 90-এর দশকে শেনজেনে অবস্থিত একটি চীনের রাষ্ট্রনিয়ন্ত্রণ ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠানের প্রকৌশলী হিসেবে চাকরি করতেন বিওআইডির প্রতিষ্ঠাতা ওয়াং। সে সময় অন্যান্য এশীয় দেশগুলোর মতোই চীনেও সরকারি চাকরিতে নিশ্চিত করে নিরাপদ পেশাজীবী হিসেবে মনে করা হতো। সরকারি একবার পেলেও সাধারণ ছাড়া কথা ভাবতেন না কেউ। তবে ওয়াং ব্যতিক্রমী কিছুদিন কাজ করার পরেই চাকরি ছেড়ে খুলে বসলেন বিওআইডি। তবে সে সময় তিনি কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন সে সময়কালে চীনা সরকারের অর্থনৈতিক উদারকরণ নীতি অনুকূলে যায় ওয়াং এই ব্যবসা পরিচালনার পক্ষে। চীনের প্রয়াত নেতা দেং শি-জিনপিং তখন দেশের প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেছিলেন শেনজেন। চীনে সরকারের ব্যবসা বাস্তব উদাহরণ নীতি এবং সস্তা শ্রম ও জমি উৎপাদন ব্যবস্থার সঙ্গে জড়িত হাজার হাজার কোম্পানি আকর্ষণ করে এই অর্থনীতি অঞ্চল। একই রকমই একটি সময়ে 1997 সালে ওয়াং এই প্রতিষ্ঠান বিআইডি একটি সাধারণ ক্ষুদ্র ওয়ার্কশপ থেকে মাঝারি আকৃতিতে মোবাইল ফোনের ব্যাটারি নির্মাণ প্রতিষ্ঠা পরিণত হতে সক্ষম হয়, যার বার্ষিক টার্নওভার ছিল 10 কোটি ইউয়ান বা $1,40,00,000। সে সময় আর একটি ঘটনাও আশীর্বাদ হয়ে দাঁড়ায় ওয়াং এর জন্য। 90-এর দশকের শেষে দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখা যায় ভয়াবহ অর্থনৈতিক সংকট, যারা ধাক্কায় বন্ধ হয়ে যায় ওয়াং প্রতিদ্বন্দ্বী অনেক মোবাইল ফোন ব্যাটারি নির্মাণ প্রতিষ্ঠানেই। তবে তুলনামূলক সস্তায় উৎপাদন করতে সমর্থন হয় সে ধাক্কা সামাল দিতে সফল হয় বিওআইডি। এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি ওয়াংকে। দ্রুত উন্নতি করতে থাকে বিওআইডি। 2023 সালের মধ্যেই বিওআইডি পরিণত হয় বিশ্বের সর্ববৃহৎ নিকেল ক্যামোডির ব্যাটারি নির্মাতা। সে সময় মোবাইলের ফোনগুলোতে মূলত এই নিকেল ক্যামোডি ব্যাটারি সবচেয়ে বেশি ব্যবহৃত হতো। তবে এই সাফল্যর সন্তুষ্ট ছিল না ওয়াং। দুর্দশা ব্যবসায়ী হিসেবে তিনি সে সময় বুঝেছিলেন ভবিষ্যৎ বৈদ্যুতিক যানবাহন সম্ভাবনার কথা। তাই 2023 সালে যখন তার সামনে শিয়ান নগরীকে অবস্থিত চীনের সরকারের নিয়ন্ত্রিত একটি গাড়ির নির্মাণ প্ল্যান্টকে সস্তায় কিনে নেওয়ার সুযোগ এলো, তখন ওই কলম্বরি না করে $3,80,00,000 সেই প্ল্যান্টকে কিনে নেন তিনি। অবশ্যই ওয়াং এই দর্শকদের সঙ্গে সে সময় একমত হতে পারেনি তার কোম্পানির অনেক বিনিয়োগকারীরা, যার ফলে হংকং স্টক এক্সচেঞ্জ নিবন্ধিত বিওআইডির শেয়ারের দাম পড়ে যায় 21%। অবশ্যই এসব হতাশা স্পষ্ট করে ওয়াংকে নিজের সিদ্ধান্ত তিনি ছিলেন অবিচল। শেয়ারের দাম পড়ে যাওয়ার পর তিনি বলেছিলেন, আমি গাড়ি নির্মাণ করছি কারণ বৈদ্যুতিক গাড়ির ভবিষ্যতের ব্যাপারে আমি আশাবাদী। ভাগ্য সাহসী সহায়তায় হয় সেই প্রবাদের যথাপূর্ণ প্রমাণ করতেই যেন ঠিক 5 বছরের মাথায় বিশ্বের খ্যাতিনামা বিনিয়োগকারী অন্যতম শীর্ষধনী ওয়ারেন বাফেটের থেকে বিনিয়োগ পেতে সমর্থন হন ওয়াং। 2008 সালে ওয়ারেন বাফেটে বিওআইডিতে $23 কোটি বিনিয়োগ করেন। পরেই বছরই এর শেয়ারের দাম বেড়ে যায় 1370%। সে সময় নিজের প্রথম প্লাগ ইন হাইব্রিড মডেলের গাড়ি বাজারে ছাড়ে বিওআইডি। চীনের বাজারে 2015 সাল থেকে প্রস্তাব বিস্তার করতে থাকে বিওআইডি। সে সময় বিওআইসি চীনের অন্তর্বর্তী বাজারে তার প্রতিদ্বন্দ্বী টেক্সটাইল অতিক্রম করে।
মূলত দামের প্রতিযোগিতায় বিওয়াইডির কাছে ধরাশয়ী হয় টেসলা, কারণ চীন টেসলার সবচেয়ে সস্তা গাড়ি মডেল 3 দামও শুরু হয় $32,000 থেকে, যার চার্জ 140 মাইল প্রতি ঘন্টায় চলার সক্ষমতা সর্বোচ্চ 272 মাইল। অপরদিকে বিআইডির সিঙ্গেল মডেল ইভির দাম শুরু হয় মাত্র $10,000 দিয়ে, প্রতি ঘন্টায় 81 মাইল গতি, যার চলাচল সক্ষমতা 251 মাইল। অর্থাৎ টেসলার 3 ভাগের 1 ভাগের দাম কেনা গাড়িতেই টেসলার সমান দূরত্ব অতিক্রম করতে পারে একজন বিওয়াইডি বিক্রেতা। 2020 সালে বিওয়াইডি সক্ষমতা পারলে যোগ্য হয় একটি সাফল্য। সে সময় প্রথমবারের মতো লিথিয়াম আয়রন ফসফেট এলএফপি ব্যাটারি প্রস্তুত করতে শুরু করে বিওয়াইডি। ব্লেড ব্যাটারি হিসেবে পরিচালিত এলপি ব্যাটারি শুধু বিওয়াইডির নিজস্ব গাড়িতেই বাস্তবায়িত হয় না, এমনকি টয়োটা টেসলার প্রতিদ্বন্দ্বী কোম্পানি নিজেদের ব্যান্ডেল ইভিতেও ব্যবহার করেন ব্যাটারি। চীনের বাজারে 2015 সাল থেকে এক্সোস প্রস্তাব বিস্তার করতে থেকে বিওয়াইডি। সে সময় চীনের অভ্যন্তরীণ বাজারে প্রধান প্রতিদ্বন্দ্বী টেসলাকে অতিক্রম করে। মূলত দামের প্রতিযোগিতায় বিওয়াইডির কাছে ধরাশয়ী হয় টেসলা, কারণ চীন টেসলার সবচেয়ে সস্তা গাড়ি মডেল 3 দামে শুরু করে $32 থেকে, যার চার্জ 140 মাইল প্রতি ঘন্টা চলার সক্ষমতা সর্বোচ্চ 272 মাইল। অপরদিকে বিওয়াইডির সিঙ্গেল মডেল ইভির দাম শুরু হয় মাত্র $10,000 দিয়ে, প্রতি ঘন্টায় 81 মাইল গতিতে, যার চলাচল সক্ষমতা 251 মাইল। অর্থাৎ টেসলার 3 ভাগের 1 ভাগ কেনা গাড়িতেই টেসলার সমান দূরত্ব অতিক্রম করতে পারেন একজন বিওয়াইডি বিক্রেতা। 2020 সালে বিওয়াইডির সক্ষমতার পালে যোগ্য হয় একটি সফলতা। সেই সময় প্রথমবারের মতো লিথিয়াম আয়রন ফসফেট এলপি ব্যাটারি প্রস্তুত করতে সময় বিওয়াইডি ব্লেড ব্যাটারি হিসেবে পরিচিত এলএফপি ব্যাটারি শুধু নিজস্ব গাড়িতেই ব্যবহৃত হয় না, এমনকি টয়োটা টেসলার মতো প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোকে নিজের ব্র্যান্ডের ইভিতে ব্যবহার করে এই ব্যাটারি ব্যবহার করে। বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে টেসলাকে ছাড়িয়ে গেছে চীনা কোম্পানি বিওয়াইডি। গাড়ি বিক্রি ইলন মাস্ক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাকে ছাড়িয়ে গেছে চীনা কোম্পানি বিওয়াইডি। 2023 সালের শেষ প্রান্তিকে কোম্পানিতে রেকর্ড 5,26,409টি বৈদ্যুতিক গাড়ি বিক্রি করেছে, যেখানে একই সঙ্গে টেসলা বিক্রি করেছে 4,84,507 গাড়ি। বিবিসি রয়টার্স বরাতে এ তথ্য জানা গেছে, বিদায়ী বছরের শেষ প্রান্তিকে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত রেকর্ড সংখ্যক বৈদ্যুতিক যানবাহন বা ইভি বিক্রি করেছে টেসলা, যা ছাড়িয়েছে বাজার বিশ্লেষকদের সব অনুমান। তবু গাড়ি বিক্রির ক্ষেত্রে চীনা কোম্পানি বিওয়াইডির কাছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতার শীর্ষে স্থান হারিয়েছে টেসলা। সোমবার 1 জানুয়ারি বিওয়াইডি জানিয়েছেন 2023 সালের শেষ প্রান্তিকে রেকর্ড 5,26,409টি বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে। এতে এবারই প্রথম কোনো প্রান্তিকে ব্যাটারি গাড়ি চালিত বিক্রি টেসলাকে ছাড়িয়ে গেছে চীনা প্রতিষ্ঠানটি, কারণ মার্কিন কোম্পানিটির গাড়ি চাহিদা অনেকটা কম গেছে। এ সত্ত্বেও 2023 সালে সবচেয়ে বেশি গাড়ি বিক্রির খেতাব দখলে রয়েছে ইলন মাস্কের টেসলা কাছে। মঙ্গলবার 2 জানুয়ারি টেসলা জানিয়েছেন 2023 সালের শেষ 3 মাসে রেকর্ড 4,84,507টি গাড়ি বিক্রি করা হয়েছে, যেখানে বছর জুড়ে বিক্রি হয়েছে 1.8 মিলিয়ন গাড়ি। কোম্পানিতে বছর শেষের দিকে বিক্রি বিশ্লেষকদের অনুমানকে ছাড়িয়ে গেছে, কারণ 2022 সালের তুলনায় 2023 সালের টেসলার বিক্রি বেড়েছে 20%। অথচ বিদায়ী বছর 2 মিলিয়ন গাড়ি বিক্রি উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন ইলন মাস্ক,
যেখানে বিআইডি পুরোপুরি বছর মোট 3.2 মিলিয়ন গাড়ি বিক্রি করেছে, যার মধ্যে প্রায় 1.4 মিলিয়ন হচ্ছে প্লাগ ইন হাইব্রিড ইভি। এ বিষয়ে হারগ্লিভস লান্সডাউন মানি অ্যান্ড মার্কেট প্রধান মুসান্নাহ স্টেন্টার বলেছেন, গাড়ির দামে মূল্য ছাড়া দেয় চীনা কোম্পানিগুলো ক্ষেত্রে কাজ করে দিচ্ছে বিওয়াইডি বিক্রি পরিসংখ্যান। সমালোচনাকারীদের চাকরিচ্যুত অভিযোগ স্পেস এক্সের বিরুদ্ধে। রকেট স্যাটেলাইট প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্পেস এক্সের প্রতিষ্ঠান ওই প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন ম্যাক্সেল করা টুইটের সমালোচনা করে প্রতিষ্ঠানটি থেকে 8 কর্মী বেআইনিভাবে চাকরিচ্যুত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার 3 জানুয়ারি মার্কিন এক শ্রম অধিকার সংস্থা এই অভিযোগ তোলে। এ ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগ প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লেবার লেস বোর্ডের এলআরআরবি এক আঞ্চলিক কর্মকর্তা কর্মীদের সুষ্ঠু কর্ম পরিবেশ নিশ্চিত স্পেস এক্সের বিরুদ্ধে একটি অভিযোগপত্র ইস্যু করেছেন। এক্সপ্রেস ইসের নির্বাহীদের কাছে পাঠানো অভিযোগপত্রে বলা হয়, 2020 সাল থেকে ম্যাক্সের করা বেশ কিছু টুইট যৌথ ইঙ্গিতপূর্ণ কর্মীদের অভিযোগ করেছেন। ম্যাক্সের টুইট প্রতিষ্ঠানের নীতি বিরোধী এবং কর্মক্ষেত্রে অযোগ্য চিঠি পাঠানোর সঙ্গে জড়িতদের জিজ্ঞাসাবাদ করে তারা যেন পরবর্তী এমন কাজ না করে সে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ওই কর্মীরা। চাকরি হারানো দেবরা লন্সের নামে এক কর্মী ও তার আইনজীবীকে বলেছেন, নারীদের হয়রানি করার মতো বাজে কালচার স্পেস এক্সে আছে। আমরা কোনো বিদ্বেষ বা চিঠিতে দেয়নি। আমরা সহকর্মীদের কথা বিবেচনা করেই এমন পদক্ষেপ নিয়েছিলাম। এ বিষয়ে এক্স তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। প্রসঙ্গ, এলআরআরবির জেনারেল কাউন্সিল একজন প্রসিকিউটরের মতো কাজ করে এবং প্রেসিডেন্ট মনোনীত 5 সদস্যর বোর্ডের কাছে উপস্থাপন করে। স্পেস এবং বিষয়টি মিটমাট করে একজন প্রশাসন মামলা শুনানি করবেন। তার সিদ্ধান্ত নিয়ে বোর্ডের আপিল করা যাবে এবং পরবর্তী ফেডারেল আপিল কোর্টে আবেদন করা যাবে বলে রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশ্বের ধনীর সম্পদ বেড়েছে 1.5 ট্রিলিয়ন, এগিয়ে ইলন মাস্ক। চলতি বছর বিশ্বের শীর্ষ 500 ধনীর ব্যক্তি সম্পদ সম্মিলিতভাবে বেড়েছে 1.5 ট্রিলিয়ন ডলার। আর এই দলে সবচেয়ে এগিয়ে আছেন বিলিয়নিয়ার ইলন মাস্কও। 2023 সালে ছিল ধনীর জন্য একটি ঘুরে দাঁড়ানো বছর। আগের বছরও বিশ্বের শীর্ষ 500 ধনী ব্যক্তির তাদের সম্পদের পাহাড় থেকে 1.4 ট্রিলিয়ন ডলার হয়েছিল। সেই অবস্থান পিছিয়ে ফেলা 2023 সালে তাদের সম্পদ বেড়েছে 1.5 ট্রিলিয়ন ডলার। এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানগুলোকে। শেয়ার বাজার ভালো পারফরমেন্স, বৈদ্যুতিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা, দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি, উচ্চ সুদের হার এবং ভূ রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও চলতি বছর প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো স্টক মূল্য নতুন রেকর্ড ছুঁয়েছে। চলতি বছর কৃত্রিম বৃদ্ধিস্তর এআই উৎপাদন ভর করে টেক বিলিয়নদের সম্পদ বেড়ে 48% বা 658 বিলিয়ন ডলার। এরই মধ্যে সবচেয়ে ভালো বছর গেছে ইলন মাস্কের। এবছর ফরাসি বিশালবহুল পণ্যর কোম্পানি এলভিএস প্রতিষ্ঠানে বার্নার অ্যালটনকে পিছনে ফেলে আবারও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি খেতাব নিজে করে নেন তিনি। 2022 সালে টেসলা ইনকর্পোরেটেড প্রধান নির্বাহী কর্মকর্তা তার সম্পদের সাম্রাজ্য থেকে 138 বিলিয়ন ডলার খুঁজছিলেন, কিন্তু সেই অবস্থানে পরিবর্তন হয়েছে। টেসলা শীর্ষের সাফল্যের উপর ভর করে বৃহস্পতিবারের 28 ডিসেম্বর লেনদেন শেষে তার সম্পদের পাহাড় আরও 95.4 বিলিয়ন ডলার যোগ হয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যে বিশালবহুল পণ্য চাহিদা কমে যাওয়ার বার্নার্ডের মোট সম্পদের তুলনা ইলন মাস্কের সম্পদ বর্তমানে প্রায়
50 বিলিয়নের বেশি। প্রতিবেদন লেখার সময় অবধি ব্লুমবার্গের বিনিয়োগের ইন্ডেক্সের তথ্য অনুসারে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ $229 বিলিয়ন এবং বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তি বার্নার্ড অ্যালাস্টার সম্পদের পরিমাণ $179 বিলিয়ন। অ্যামাজন.কম ইন্টারপ্রেশন প্রতিষ্ঠা জেরোস বর্গমের সূচকে তৃতীয় স্থানে রয়েছেন। বর্তমান তার সম্পদের পরিমাণ $177 বিলিয়ন। চলতি বছর তার সম্পদ বেড়েছে $70 বিলিয়ন। অর্থাৎ অ্যাস্ট্রোর সঙ্গে মার্কসের সম্পদ ব্যাপক ব্যবধানে তাহলে জেএফ বেজোসের সম্পদের পরিমাণ প্রায় কাছাকাছি। ব্লুমবার্গ সূচকে ষষ্ঠ স্থানে থাকা মেটা প্ল্যাটফর্ম ইনকর্পোরেটেডের সিইও মার্ক জাকারবার্গের সম্পত্তি চলতি বছর বেড়েছে $80 বিলিয়নের বেশি। বর্তমান তার সম্পদের পরিমাণ $128 বিলিয়ন। তবে কারো কারো ভাগ্য উল্টে ঘটেছে। এরই মধ্যে ভারতীয় ধনকুবের গৌতম আদানি অন্যতম উদাহরণ। হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশ্য আসার পর কেবল 27 জানুয়ারি $21 বিলিয়ন হাতছাড়া হয় ওই ধনুকবরের। এছাড়াও সারা বছর তার সম্পদ কমেছে $37.3 বিলিয়ন। তবু এখনও বিশ্বের 15তম শীর্ষ ধনী গৌতম আদানি। প্রতিবেদন লেখার সময় তার সম্পদের পরিমাণ ছিল $84.3 বিলিয়ন। তিনি ভারতের দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তি। বর্তমান শীর্ষের ধনী হচ্ছে মুকেশ আম্বানি এবং তার সম্পদের মূল্য $96.3 বিলিয়ন। ব্লুমবার্গ সূচকে 13তম স্থানে রয়েছেন তিনি। মেটার অর্থ $1 বিলিয়ন শেয়ার বিক্রি করে দিলেন জাকারবার্গকে। বিগত 2 মাস মেটা প্ল্যাটফর্ম ইনকর্পোরেটেড প্রায় $1 বিলিয়ন মূল্য শেয়ার বিক্রি করে দিয়েছেন মার্ক জাকারবার্গ। ব্লুমবার্গ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ 2 বছর বিরতির পর 2023 সাল শেষে 2 মাসে শেয়ার বিক্রি করেছেন তিনি। মঙ্গলবার 2 জানুয়ারি নিয়ন্ত্রিত সংস্থার সূত্রে জানা গেছে, গত বছর নভেম্বর মাসে 1 তারিখ থেকে বছরের শেষ নাগাদ প্রতিবেদনের লেনদেনেই নিজের শেয়ার বিক্রি করেছেন। মেটার নির্বাহী সময় প্রায় $428 মিলিয়ন মূল্য প্রায় $1.28 মিলিয়ন শেয়ার বিক্রি করেছেন। গাড়ি প্রতিদিন $10.4 বিলিয়ন শেয়ার বিক্রি করা হয়েছে। এর মধ্যে 28 ডিসেম্বর সবচেয়ে বেশি মূল্যর শেয়ার বিক্রি করা হয়, যার মূল্য দাঁড়িয়েছে $17.1 মিলিয়ন।